মাইটিভির চেয়ারম্যান স্যার হ্যাঁ আমাদের বাড়িতে গিয়েছিল এবং বলছে যে মাইটিভি আপনাদের সাথে আছে এবং থাকবে, আপনাদের কোনো প্রকার সুযোগ সুবিধা লাগলে মাইটিভি এটা গ্রহণ করবে। এত আত্মত্যাগের পরে তো আমরা আরো একটা বড় আকারের পরিবর্তনকে চাইতেই পারি। আবু সাঈদ আসলে মারা যায়নি, এরকম অনেকে ফেসবুকে ভাইরাল করছিল, বিষয়টি কি আপনাদের নজরে পড়েছে? আবু সাঈদ যে মারা গেছে এটা তো লাইফে দিনের আলোর মতো পরিষ্কার। আসলে যে এই কটূক্তি কথাটা যখন বলছে তখন মনে হলো যে এই আইডিটা যে ছাড়ছে তাকে মনে হয় যে বাংলাদেশে ধরে নিয়ে এসে তার ফাঁসির কার্যকর করা উচিত। আওয়ামী লীগের মতো একটি পুরানো রাজনৈতিক দল তারা এখন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে তাদের কাছে আসলে আপনারা কি চান? নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন হয় এবং এই বাংলাদেশে জানি এইরকম বৈষম্য আর যেন না হয় এবং এই রকম ভাবে কোনো মায়ের বুক যেন খালি না হয়। জনগণের প্রতিনিধিরা জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারবে না, মানে ক্ষমতার দিক থেকে জনগণের অধীনস্থই থাকবে। তাদের যে সংস্কার কি কি বিষয়ে করবেন সেগুলা এখন পর্যন্ত আমরা মানে দৃশ্যমান দেখিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজও তার ব্যতিক্রম হবে না। আজ আমরা কথা বলবো আলোচনার বিষয়ে সংস্কার কমিশনের প্রতিবেদন, জন আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতা খায়রুল কবির খোকন, যিনি এবং আরও আমাদের স্টুডিওতে উপস্থিত হবেন জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। প্রিয় দর্শক, এছাড়া আজকে আমাদের স্টুডিওতে আরও একজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন শহীদ আবু সাঈদের বড় ভাই, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী। রমজান আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে খায়রুল কবির খোকন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের মূল আলোচনা যাওয়ার আগে আজকে আপনারা জানেন যে সংস্কার কমিশন যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব, আগস্টের যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব হয়েছিল যে আকাঙ্ক্ষা নিয়ে হাজার হাজার শত শত মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ যারা পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণে অন্তর্বর্তী সরকার এবং অংশীজন সকল রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা চেয়েছিল একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে। তার অংশ হিসাবে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবিও করা হয়েছিল। সেই সংস্কারের জন্য সরকার বেশ কয়েকটা কমিশন গঠন করেছিল। আজকে 4টি কমিশন প্রতিবেদন জমা দিয়েছেন, সে বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আমরা একটু যেতে চাই রমজান আলী, আমাদের সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিজয়ের অন্যতম এক মহানায়ক আবু সাঈদের পরিবারের সদস্য রমজান ভাই, আপনার কাছে সেটি হচ্ছে আপনি আপনার পরিবার শহীদ আবু সাঈদের প্রতি আমরা সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানে। আবু সাঈদ কি স্বপ্ন নিয়ে, আপনাদের সাথে নিশ্চয়ই আলোচনা হয়েছিল, কোন স্বপ্ন নিয়ে আবু সাঈদ ঝাঁপিয়ে পড়েছিল, কোন আকাঙ্ক্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সেই আন্দোলনে? ধন্যবাদ আপনাকে এবং এই মাই টিভিতে লাইভে যুক্ত করার জন্য মাই টিভি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই আমাদের বিএনপির খায়রুল কবির খোকন ভাইকে। আমার ছোট ভাই শহীদ আবু সাঈদ ও মেধার দিক দিয়ে কোনো দিক দিয়ে কম না। তাই আসলে যে সে কোঠা সংস্কার আন্দোলনে অন্যতম একজন সমন্বয়ক ছিল, কিন্তু উনি কোঠা আন্দোলন না করলেও কিন্তু উনি চাকরি পাইতেন। ওনার যে মেধা, ওনার যে চাকরি পাওয়ার যোগ্য, ওনার সে সার্টিফিকেট ছিল। তাই আসলে আমরা দেখেছি বাংলাদেশে IABA ডিগ্রি পাশ করে তারা ক্ষেত খামারে, আমাদের গ্রাম অঞ্চলে ক্ষেত খামারে তারা কাজ করছে। তো আবু সাঈদ তার অনুপ্রেরণা যে কেন কোটা থাকবে বাংলাদেশে, মেধায় চাকরি কেন থাকবে, বৈষম্য কেন থাকবে। তো
তার দিক থেকে এটা যুক্তিকতা আসছে যে না, এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। এই বৈষম্য না অনুপ্রেরণা হয়ে সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সে নির্মমভাবে পুলিশের গুলিতে নিহত হয়। তাকে অনুপ্রেরিত করে যে বাংলাদেশে ছাত্র এবং জনতা উভয়ই এই আন্দোলনে যোগদান করে। যোগদানের পরিপ্রেক্ষিতে যে ফ্যাসিবাদী সরকারের পতন হয়। জি, আমরা একটু এই প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে খোকন ভাই, আপনিও শুনেছেন মাঝখানে মুগ্ধ মারা যায়নি, আবু সাইদ মারা যায়নি, এরকম সোশ্যাল মাধ্যমে এবং ফ্যাসিবাদের সাথে জড়িত অনেকেই বলছিল। আপনারা কি শুনেছিলেন যে আবু সাইদ আসলে মারা যায়নি? এরকম অনেকে ফেসবুকে ভাইরাল করছিল। বিষয়টি কি আপনাদের নজরে পড়েছে? আপনাদের কেমন লেগেছে এটা শুনে? না, যে আমরা যখন অনলাইনে ফেসবুকে দেখি যে আবু সাইদ মারা যায় নাই, আবু সাইদ ফ্রান্সে আছে, তখন আমরা এইটাকে কটূক্তিকর মনে করছি এবং বলছি যে আসলে যে এই কার আইডি দিয়ে এটা ছাড়া হয়েছে, এটা আমরা প্রতিবেদনও করছি থানায় এবং আমাদের যে ডিসি মহোদয় আছে তার কাছে বলছি যে ওইটা, তখন বলছে যে ওইটা তো ফেক আইডি দিয়ে। জি, কিন্তু এইটা শোনার পরে আপনাদের মানসিক অবস্থা কি ছিল? আপনারা এমনি তো হারানোর বেদনা নিয়ে আছেন, তারপরও এই যে কটূক্তি করছে। না, আবু সাইদ যে মারা গেছে এটা তো লাইফে দিনের আলোর মতো পরিষ্কার। এটা বাংলাদেশ না, শুধু অল বিশ্ব সকলেই দেখেছে। তাই আসলে যে এই কটূক্তিকর কথাটা যখন বলছে তখন মনে হলো যে এই আইডিটা যে ছাড়ছে তাকে মনে হয় যে বাংলাদেশে ধরে নিয়ে এসে তার ফাঁসির কার্যকর করা উচিত। রমজান ভাই, আপনার কেন মনে হলো? এটা একজনে ছেড়েছে কিন্তু অনেকে আবার ভাইরাল করেছে। এই ভাইরাল যারা করছে, যারা সমালোচনা, তারা কারা? কি মনে হয় আপনার, তারা কি চায় আপনাদের? আসলে তো বাংলাদেশ থেকে শুধু ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচার সরকার দেশ থেকে পলায় ইন্ডিয়ায় গেছে, কিন্তু যারা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের যারা দোসর, তারা তো বাংলাদেশে এখনো আছে। যে আমি একটু আপনার পরে, খোকন ভাই আপনি এগুলো দেখেছেন, এই আলোচনাগুলো, মুগ্ধ মরে নাই, আবু সাইদ মরে নাই, মারা যায়নি, শহীদ হয়নি, আবার হচ্ছে গুলি সরকারি বাহিনী করেনি, এরকমও অনেক দাবি করছিল অনেকে, প্রমাণ নিয়ে আসুক, এগুলো দেখেছেন আপনি নিশ্চয়ই। এগুলো উদ্দেশ্যটা আসলে কি? ধন্যবাদ। আজকের এই আমার উপস্থিত হয়েছেন আমাদের সেই ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের সেই আবু সাইদ, শহীদ আবু সাইদের বড় ভাই, সঞ্চালক, সম্মানিত দর্শক শ্রোতা। তো আজ যে কদিন আগে যে আমাদের ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান হলো, 5ই অগাস্ট চূড়ান্তভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আজ 5 মাস পেরিয়ে গেল। এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই ফ্যাসিস্ট সরকারের দোসর পেতাত্তারা তারা বসে নেই, তারা বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং তাদের এই আওয়ামী লীগের নেতারা এবং সেই স্বৈরাচারের দোসররা এখন বিভিন্নভাবে মানে তারা লাইভে এসে বা বিভিন্ন মিডিয়াতে বলবো না, মানে তারা বিভিন্নভাবে ফেক আইডি দিয়ে তারা মানে এই যে এত বড় একটি ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই দীর্ঘ 16 বছরের যে আন্দোলন সংগ্রাম এবং যে আমাদের প্রায় সর্বশেষ যে আমাদের প্রায় 2000-এর বেশি মানে আবু সাইদ থেকে শুরু করে প্রায় 2000-এর বেশি ছাত্র জনতা আমার শহীদ হয়েছে, আত্মহত্যা দিয়েছে। তো সেখানে ওই তাদের ন্যূনতম অনুশোচনা মানে ওই ক্ষমা প্রার্থনা করা জাতির কাছে, এই লক্ষ্য আমরা দেখছি না। তারা দাম্ভিকতা অহংবোধের সাথে তারা এগুলো করে যাচ্ছে যে এটা কোনো বিপ্লব হয়নি, এটা কোনো গণঅভ্যুত্থান হয়নি, এটা এক ধরনের মানে তারা তাদের মানে তাদের যে মানে যে অবস্থা জনগণ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন তারা তাদের ইতিমধ্যে তাদের একটি সংগঠন আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের মতো একটি
পুরানো রাজনৈতিক দল তারা এখন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। তাদের জনগণ থেকে কিন্তু সেই ব্যক্তিগুলি যে যে সে কি বলেছে, এই যে রমজান আলী, এটা উনি বলেছেন আপনি, যে আওয়ামী লীগের তো ইতিহাসের কুখ্যাত খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিকই, কিন্তু তার যে দোসরগুলো রয়েছে তারা তো বাংলাদেশে এখনও বহালতবিতে আছে, বিভিন্ন জায়গায় এখন কাপটি মেরে আছে। তারা অবৈধভাবে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। তারা বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করেছে, সব মানে এই অবৈধ অর্থ, এই দুর্নীতির টাকা ওদের কাছে রয়েছে। তাই তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই ধরনের মানে গণনা তারা ঘটাবে এবং তো অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করে আবার তারা চাচ্ছে বাংলাদেশে আবার কোনো রকম মানে তারা আবার স্বপ্ন দেখছে আর কি, তারা দিবা স্বপ্ন দেখছে আবার, কিন্তু সেটা তো অসম্ভব। 100 বছরে আর তাদের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এটা দুরূহ বিষয়। এটা চাই আজকে ওরা এইগুলো করে জনমনের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি যে এইসব বিভ্রান্তি আমাদের করে মানে মানুষ অত্যন্ত সচেতন এখন, এবং তারা এই আন্দোলনটা কিন্তু মানে শুধু ছাত্র জনতা জনগণের স্বতঃস্ফূর্ত একটি মানে তাদের মানে স্বতঃস্ফূর্ত মানে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ একটা বিস্ফোরণ ঘটেছে এই 5ই আগস্ট। তো সেখানে আমার মনে হয় না যে তাদেরকে জনগণ আর মানে গ্রহণ করে নেবে। এই জন্য আমার মনে হয় এখানে ভয় পাওয়ার বা মানে আশঙ্কা থাকার কারণ না। তারপরও মানে তাদের সাম্প্রতিককালে তাদের আচার আচরণে এইসব বিষয় দেখে মানে অনেকেই মানে এই বিষয়গুলো নিয়ে মানে একটু শঙ্কিত আর কি। কিন্তু আমার মনে হয় যে না, ঐক্যবদ্ধভাবে সবাই জাতীয়ভাবে রাজনৈতিক দল, দেশের জনগণ, সেটা আমরা তাদেরকে এই অপশক্তিকে, এই পতিত স্বৈরাচারকে এবং এই মাফিয়া সরকারকে, এই দানবীয় সরকারকে আর জনগণ আবার পুনরুত্থান বাংলাদেশে হোকেও চায় না, দেখতেও চায় না। আর সবাই মিলেই প্রতিহত করবে, আগামী দিনে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে আর কি। অনেক ধন্যবাদ। আমরা কারুল কবির খোকন, আমরা আমাদের দর্শকরা জানে যে আপনারা 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়কদের অন্যতম একজন। তো আজকে আসলে আমরা সত্যিই দর্শক আনন্দিত যে 24-এর মহানায়কদের অন্যতম আবু সাইদ তার পরিবারের সদস্য পেলাম, 90-এর মহানায়কদের অন্যতম কারুল কবির খোকন আপনিও স্টুডিওতে আছেন। আমরা আফসোস যে যার ভাইকে নিয়ে কথা বলছি তাকে আমরা হারিয়েছি এবং তাদের রক্তের বিনিময়ে নতুন এক বাংলাদেশ আবার পেয়েছি। আবারও আসি রমজান ভাই আপনার কাছে, সেটি হচ্ছে আপনাদের পরিবার, এই যে অন্তর্বর্তী সরকারের 5 মাস চলে যাচ্ছে, সামনে যারা ক্ষমতায়, যাদেরকেই দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হবে, তাদের কাছে আসলে আপনারা কি চান? এই শহীদ পরিবার আপনারা কি চান? না, ধন্যবাদ আপনাকে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশ, যে আগে যে ফেসিবাদী সরকার ছিল তার প্রেক্ষাপটে আমরা এই বাংলাদেশ সংস্কার করে নতুন একটা মানুষের যে ভোট অধিকার, ভোটারদের যে একটা অধিকার, অগ্র অধিকার, যারা মন খুলে যেন ভোট দিতে পারে এবং ভোটে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন হয় এবং এই বাংলাদেশে যেন এইরকম বৈষম্য আর যেন না হয় এবং এই রকমভাবে কোনো মায়ের বুক যেন খালি না হয়। জি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেক রাজনৈতিক দলগুলো ছিল, এখনো আছে, সামনে নির্বাচনও। তাদের মধ্যে সম্পর্ক অনেক সময় আমরা দেখি যে ভালো থাকে না, ছোট ছোট বিষয়গুলো নিয়ে বিভক্তি অনেক সময় তৈরি হয়। আপনাদের মনে আকাঙ্ক্ষাটা কি এই রাজনৈতিক দলগুলো নিয়ে? না, রাজনৈতিক দল তাদের মধ্যে ঐক্য চান নিশ্চয়ই। এখন বর্তমান বাংলাদেশে যারা রাজনৈতিক দল আছে, আমার মনে হয় যে সবাই ঐক্য হয়ে বাংলাদেশটাকে একটা সংস্কার করে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর একটা সরকার আসবে এবং সেই সরকারে এই বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা করবে। ধন্যবাদ। আমি আরেকটু বিষয় জানতে চাই, তা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানের আগে যারা মাঠে ছিল তাদের মধ্যে গণমাধ্যমও কিন্তু ছিল, বিভিন্ন ঝামেলা নিয়ে আপনি দেখেছেন। আবু সাইদের যে ঘটনা ঘটেছে সেগুলো জাতির সামনে উপস্থাপন তো গণমাধ্যম করেছেন। গণমাধ্যমের কল্যাণে ফ্যাসিবাদরা যাই বলুক না কেন, সত্যটা তো উঠে আসছে। মাই টিভি গণমানুষের টেলিভিশন, সে তৃণমূলে গিয়ে মাই টিভি কি আপনাদের পাশে দাঁড়াতে পেরেছে? কতটা পারছে আসলে? আপনাদের পরিবারের খোঁজ খবর কতটা নিয়েছে? আমাদের পীরগঞ্জের প্রতিনিধি আমাদের মাহমুদুল ভাই ছিল, যে আবু সাইদ মারা যাওয়ার পর
আমাদের বাড়ি থেকে তার বাড়ি বেশি দূর না, জি, অতি নিকট, হয়তো বা 3 কিলো ফাঁকে হবে, 3 থেকে 4 কিলো। কিন্তু খবর পাওয়া মাত্র তাৎক্ষণিক অবস্থায় উনি ছুটে আসছে আমাদের বাড়িতে। আমাদের মাই টিভির পক্ষ থেকে সব জি, চলে গেলেন। মাইটিপির পক্ষ থেকে মাহমুদুল ভাই আমাদের বাড়িতে ছুটে আসে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সে যে গণমাধ্যমে প্রচারণা মাইটিপির সুন্দরভাবে করেছে এবং কি তার হুমকি বিভিন্নভাবে আসছে। ছেলে তিনি জীবনকে বাজি রেখে এবং ঝুঁকি রেখে তবু তিনি প্রচার করছেন। এইটা আসলে জানার আগ্রহ থেকে, যদিও এইটা একদমই খোকন ভাই প্রাসঙ্গিক নাও হতে পারে, তারপরও আমার আগ্রহ থেকে, যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শুধু আমাদের পীরগঞ্জে মাহমুদুল ভাই না, রংপুরে যে মাই টিভির প্রতিনিধি ছিল তারা বলছে যে ভাই কি বলবো, আমরা এই ক্যামেরা দিয়ে ভিডিও করি, ক্যামেরা আমাদেরকে ভেঙে ফেলে। ওই অন্যান্য ক্যামেরা ফালাই গণমাধ্যম দিয়ে, কর্মীরাও তো ছিল। হ্যাঁ, অন্য গণমাধ্যম আমাদের ছিল। পক্ষ থেকেও আমরা জানি যে যারা আমরা ঢাকায় যারা আছি, আমাদের কর্তৃপক্ষ, তাদের পক্ষ থেকেও তো খোঁজ খবর নেওয়া হয়েছে। কে কে আপনার খোঁজ খবর এরকম নিয়েছে মনে আছে? অনেক গণমাধ্যম কর্মীরাও মাই টিভির পক্ষ থেকে তো গিয়েছে, আমি যতটুকু জানি। জি, আপনাদের খোঁজ খবর নিয়েছে, সাথে ছিল, এরকম কি মনে আছে? আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় নাসিরউদ্দিন সাথী, আমাদের সিইও তৌহিদুদ্দিন আফ্রিদি, তারাও সব সার্বক্ষণিক, আপনি কি, আপনার জানা আছে কি না যে শহীদ আবু সাইদের ছবিটা উনি যখন দিলেন জি, প্রোফাইলে দেওয়ার পরেই ওনার ছবি হ্যাক করে ফেলা হয়েছে তৌহিদ আফ্রিদির। জি। এটা নিয়ে যদিও একটু ভিন্নভাবে ঘোরানোর চেষ্টা হয়েছিল, আপনার কি মনে আছে কিনা সেই বিষয়গুলো? খোঁজ খবর নিয়েছে এবং ঢাকা থেকে ছুটে গিয়েছে আমাদের বাড়ি। জি, আমাদের মাই টিভির চেয়ারম্যান স্যার, হ্যাঁ, আমাদের বাড়িতে গিয়েছিল এবং বলছে যে মাই টিভি আপনাদের সাথে আছে এবং থাকবে, আপনাদের কোনো প্রকার সুযোগ সুবিধা লাগলে মাই টিভি এটা গ্রহণ করবে, দেখবে আমাদেরকে। গণমাধ্যম তো এখন পর্যন্ত আপনাদের সাথে আছে। হ্যাঁ, গণমাধ্যম এখনো আমাদের সাথে আছে এবং আমার মনে হয় সর্বোচ্চ মাই টিভি আমাদেরকে ভালো সার্ভিস দিয়েছে। জি, ধন্যবাদ। আমি খোকন ভাই আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে শহীদের আকাঙ্ক্ষা, আমরা চেতনার পরিবর্তে আকাঙ্ক্ষার, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই যে সংস্কার কমিশন আজকের যে বিষয়গুলো, প্রতিবেদনগুলো দিল, এবং ফেব্রুয়ারিতে আমরা যতটা জানি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাও শুরু হবে, আপনারা কি প্রত্যাশা করেছেন? যতটুকু প্রকাশ হয়েছে তার মাধ্যমে আসলে এই শহীদের আকাঙ্ক্ষা বা যারা আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো কতটা ভূমিকা রাখবে? এবং তার সাথে আপনারা 31 দফার রাষ্ট্র সংস্কার কর্মসূচিও দিয়েছেন, অনেকগুলোই আপনাদের কতটা মিল দেখছেন চিন্তার ক্ষেত্রে? এখনো মানে এটা আমরা আমাদের হাতে এখনো পর্যন্ত আমরা পাইনি। আজকে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, 6টি দেওয়ার কথা ছিল, 11টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। তো সেখানে আমাদের এই সংস্কার কমিশন যে তাদের যে প্রস্তাব, তাদের যে সংস্কার কী কী বিষয়ে করবেন সেগুলা আমরা আজকে এখন পর্যন্ত আমরা মানে দৃশ্যমান দেখিনি আর কি, জমা দিয়েছে। কিন্তু আমরা আমাদের সাথে বসলে বা সেটা যদি গণমাধ্যমে প্রকাশিত হয় তাহলে দেখে সেখানে আমাদের দলীয় হাই কমান্ড বা দলীয় ফোরামে আলোচনা করে আমাদের সংস্কারের সাথে তাদের সরকারের মানে সংস্কারের যে বিষয়গুলি দিয়েছে, এটা যদি মানে মানে জাতির জন্যে এবং জনগণের জন্যে এই সংস্কারগুলি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমরা গ্রহণ করব। আমরা যেহেতু একটি বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা এই যে ওই যেটা আমাদের জুন জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে শহীদদের যে মানে তাদের আত্মদানের মধ্য দিয়ে যে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, একটি মুক্ত পরিবেশ পেয়েছি, তো তাদের আকাঙ্ক্ষা এবং তাদের যেই উদ্দেশ্যে তারা জীবন উৎসর্গ করেছে দেশ জাতির জন্য, গণতন্ত্রের জন্যে, এই দেশের মানুষের জন্যে, তো অবশ্যই সেটার প্রতি আমাদের মানে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সেখানে আমাদের তাদের এই দাবিগুলো যারা এই প্রণয়ন করেছেন আর কি, এই সংস্কারের যে দাবি বিষয়গুলি সেটা কতটুকু
যৌক্তিক এবং গ্রহণযোগ্য হবে, সেটা অবশ্যই এটা আলোচনার প্রেক্ষিতে করা হবে। জি, কারণ আমরা আমরা ইতিমধ্যে আমরা জানেন যে আমি একটু বলি আর কি, যে সংস্কারের বিষয়টা তো একটু এটা তো একটি মানে ধরেন চলমান প্রক্রিয়া, এটা তো অনন্তকাল চলবে। সংস্কার তো আগেও হয়েছে, অনেক চলবে। এই সংস্কারের মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু আমরা পরিবর্তন হবে এবং আর নতুন কিছু আসবে। আমরা জানেন যে আমরা 2016-এ আমরা যেটা করেছিলাম 2030 ভিশন আমরা করেছি, ঘোষণা দিয়েছিলাম 2030 ভিশন। তারপর আমরা দিয়েছি 2000 যে আপনারা দেখেছেন 23-এ আমরা দিয়েছিলাম 27 দফা, যে আমরা রাষ্ট্র সংস্কার যে রূপরেখা প্রণয়ন করেছিলাম। তারপর সেটা আরও সেটা মডিফাই করে ওটা আরও মানে সংযোজন করে সেটা আমরা আরও 31 দফাতে নিয়ে আসছি। 31 দফাতে দেখেছেন যে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা আমরা দিয়েছি, এটা ইতিমধ্যে এটা আমরা এককভাবে আমরা দিইনি। এটা আমাদের সমমনা রাজনৈতিক দল, যারা বিরোধী দলে আমাদের সাথে ছিল, যারা বিগত ফেসিবাদী আন্দোলনে রাজপথে লড়াই করেছে, আমাদের সবার মতামতের প্রেক্ষিতেই এটা প্রণয়ন করা হয়েছে এবং দেওয়া হয়েছে। এটা ইতিমধ্যে আমাদের সারা দেশের মাস পিপলের কাছে, ইন্টেলেকচুয়ালের দেশে বিদেশে এটা ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে আমি মনে করি। তারপর এটা রাষ্ট্রের মুক্তির সনদ বলা যায়। তো এটা আমরা যেন রাষ্ট্রের ভারসাম্য, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য নিয়ে আসা, জাতীয় সরকার, এগুলো সবই আমরা নিয়ে আসছি। একটা বিরতিতে যেতে হবে। আমি খুব ছোট্ট করে এক কথায় উত্তর চাই, সেটি হচ্ছে যে শহীদের পরিবার রমজান ভাই বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তাদের মধ্যে যেন ঐক্য থাকে। এইটা শুধু একটু কমেন্ট শুনতে চাই। এই শহীদের পরিবারকে আপনাদের জায়গা থেকে আশ্বস্ত করবেন কি? এই আকাঙ্ক্ষা প্রত্যাশা থাকা অত্যন্ত মানে যৌক্তিক এবং এটা তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী সেটা বলছেন। এটা শুধু তার না, এটা এই দেশের লক্ষ কোটি মানুষেরও সেই প্রত্যাশা যে আমরা যেন এই অর্জনটাকে যেন আমরা বিনষ্ট না করি, এই অর্জনকে যেন আমরা কোনো রকম আবার আমাদের ভুলের কারণে যেন অন্যদিকে মানে ভুল পথে প্রবাহিত না হয় আর কি। এবং এটাকে আমাদের জাতীয় ঐক্যের কথা আমরা একাধিকবার বলেছি যে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের এই বিষয়গুলি আলোচনা হওয়া উচিত, যে আমরা আর ইন ফিউচারে আর কোনো ফেসিবাদ, কর্তৃত্ববাদী সরকার, স্বৈরাচারী সরকার, মাফিয়া সরকার, দানবীয় সরকার যেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আমাদের অর্জনকে বিনষ্ট করতে না পারে। ধন্যবাদ। আমরা ফিরবো আলোচনায় এবং তারপরে আবার এই আলোচনায় ফিরবো। দর্শক, আপনারা জানেন যে আমরা আজকে কথা বলবো যে সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়া হয়েছে, তার উপর এর মাধ্যমে জন আকাঙ্ক্ষার কতটা প্রতিফলন হবে বলে মনে করছেন আজকে স্টুডিওতে আসা অতিথিরা। বিরতির আগে শুনছিলাম বিএনপির জয়েন্ট সেক্রেটারি, 90-এর গণ আন্দোলনের অন্যতম মহানায়কদের অন্যতম ব্যক্তি খায়রুল কবির খোকনের কথা। আমরা ফিরছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, আপনার কাছে আমরা 4টি কমিশনের প্রতিবেদনের আজকে কিছু সারাংশ পেয়েছি। তার মধ্যে প্রথমেই একটু যেটি জানতে চাই সেটি হচ্ছে সাংবিধানিক নাম বাংলাদেশের পরিবর্তনের একটা প্রস্তাব করা হয়েছে। আপনি জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে নাগরিকতন্ত্র বা জনতন্ত্র বাংলাদেশ, এটি একটি প্রস্তাব করা হয়েছে। এটি নিয়ে একটু শুনতে চাচ্ছি এবং ওভারঅল এই যে 4টি কমিশন প্রতিবেদন দিল, কতটা আগালো সংস্কারের কাজ বা কতটা আশার আলো দেখছে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক জনাব খায়রুল কবির খোকন ভাই সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংস্কার কমিশনগুলোর কাজ ছিল যে সকলের সাথে আলাপ আলোচনা করে একটা সংস্কার প্রস্তাব তৈরি করা, সেইটার ভিত্তিতে সরকার আবার সকল অংশীজনদের সাথে বসবে। বসার মধ্য দিয়েও আবার যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটাই হয়তো আমরা জাগো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বসার কথা জানিয়েছে। সেটা নিয়ে আমরা সামনের দিনে কিভাবে এগোবো সেই পথ পদ্ধতি নিয়ে আলোচনা হবে। ফলে দুটো জিনিসের দিকে মনোযোগ আছে। একটা হচ্ছে যে বিভিন্ন অংশীজনদের যে মত আছে সেইখানে আমরা কনসেনসাসে কোথায় পৌঁছাতে পারছি, এবং কনসেনসাসের দিক থেকে মানে জাতীয় ন্যূনতম ঐক্যমত্য, সেই ঐক্যমত্যের জায়গাতে আমাদের যেটা জন আকাঙ্ক্ষা সেইটা সবাই একটা গুরুত্বের সাথে বিবেচনা করবেন, সেটাই আমাদের দিক থেকে আমরা বারবার বলার চেষ্টা করছি। যে রাজনৈতিক দলগুলোর দিক থেকেও আমরা যেমন ধরুন যুগপৎ আন্দোলনে 31 দফা একটা সংস্কার প্রস্তাব সামনে এনেছিলাম, সেখানেও কিছু পার্থক্য ছিল। অর্থাৎ আমাদের গণতন্ত্র মঞ্চের 31 দফা এবং বিএনপির 31 দফার মধ্যে কিছু পার্থক্য আছে। আবার আরেকটা প্রসঙ্গ সামনে আছে, যেমন ধরুন এই
জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে আরেকটু প্রসারিত করেছে। এত আত্মত্যাগের পরে তো আমরা আরো একটা বড় আকারের পরিবর্তনকে চাইতেই পারি, নিশ্চয়ই, এবং সেটা চাওয়াটা আমাদের জন্য দরকার। আমাদের দেশকে যদি আমরা ঠিকঠাক মতো একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, একটা ন্যায় বিচার আছে এমন একটা দেশে পরিণত করতে চাই, সত্যিকার অর্থে সুযোগের সমতা আছে, সত্যিকার অর্থে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হচ্ছে, ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়, জীবন চর্চা, রাজনৈতিক বিশ্বাস, এগুলো পার্থক্য থাকতে পারে, কিন্তু প্রত্যেকেই রাষ্ট্রের কাছে নাগরিক। এই যে একটা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সেই জায়গাটা আমরা তৈরি করার জন্য আমাদের যা যা করণীয় দরকার, সেক্ষেত্রে ওই মানে রাজনৈতিক সংগ্রামের মধ্যে যতদূর পর্যন্ত আমরা দাবি তুলেছি তার চেয়ে আরও কিছু প্লাস মানুষ প্রত্যাশা করে। সেইটা এখন বিভিন্ন দলগুলো কিভাবে সেই প্রত্যাশা পূরণ করবে সেইটা এখন সবার সামনেই আছে। সরকার সেটা ফ্যাসিলিটেট করবে এবং তার মধ্যে দিয়ে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হবে বলে আমরা প্রত্যাশা করি। এখন দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে সংবিধানের ক্ষেত্রে আমরা মনে করি যে ওই প্রথমত একটা ইনক্লুসিভ বাংলাদেশ হওয়ার জন্য সংবিধানে যে আদর্শিক জায়গাটা কিংবা সংবিধান যে প্রত্যয় ব্যক্ত করে সেইটা যাতে বাংলাদেশের সকল মানুষ, সকল নাগরিক, যত পার্থক্যই থাকুক, তাদের পরিচয়, বিশ্বাস, চর্চা, সে বাংলাদেশের এই নাগরিক এই মর্যাদা নিয়ে সে দাঁড়াতে পারে, ওইটা সংবিধানের আদর্শিক অবস্থান হওয়া উচিত। এখানে চারটি মূলনীতির তিনটি কিন্তু মাইনাস করে পাঁচটি, মানে আরো একটি রেখে আপনি জানেন সেটি হচ্ছে যে আগে যে চারটি মূলনীতি ছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, এর মধ্যে গণতন্ত্র আছে, বাকি আরো সাথে যোগ করা হয়েছে চারটি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, কর্তৃত্ববাদ ও গণতন্ত্র। এটি প্রস্তাবনা করা হয়েছে। কর্তৃত্ববাদ তো হতেই পারে না, কর্তৃত্ববাদ বিরোধিতাতে আমাদেরই আছে। আপনি হয়তো কোথাও শব্দগত, সরি আমি দুঃখিত, জি, গণতন্ত্র। আমার মনে হয় যে মানে ওই জায়গাটা সুস্পষ্ট করা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের মধ্যেই মানে এটা বলা যে এটা গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া আসলে সম্ভব না। সেখানে গণতন্ত্র হয়তো আরো স্পষ্ট করে মূলনীতি আকারে থাকতে পারে। কিন্তু এই যে মূলনীতিগুলো, এটা তো আসলে ৭১ সালেই আমাদের যে রাষ্ট্রপত্তনের ঘোষণা আকারে এসছে প্রথম তিনটি, এবং এই তিনটি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতেই হবে সেটাও আসলে সহজে অনুমেয় ছিল, সেটা উল্লেখ করা যেতে পারে। এবং বিশেষভাবে যে বৈষম্যহীন কথাটা এসছে এইবারের ইয়েতে, আপনি দেখবেন যে আমাদের ৭১ সালের প্রত্যয় ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটাই আবার ২৪-এ এসে এক শব্দে বৈষম্যহীন বাংলাদেশে আবার নতুন করে দাবি করা হলো, নতুন করে সেই দিশাটা ঠিক করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে এইটা তো একটা আদর্শগত দিক, যেটা ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করবে। অন্য একটা দিক হচ্ছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র, এবং জনগণের পক্ষেই জনগণের প্রতিনিধিরা ক্ষমতা পরিচালনা করবেন, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন। কাজেই জনগণের প্রতিনিধিরা জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারবে না, মানে ক্ষমতার দিক থেকে জনগণের অধীনস্থই থাকবে। তার মানে হচ্ছে যারা জনগণের প্রতিনিধি তারা কিভাবে জবাবদিহিতা করছে জনগণের কাছে, এটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য। এই ক্ষমতার ভারসাম্য তৈরি হলেই আসলে সত্যি অর্থে জবাবদিহিতা তৈরি হতে পারে। এখন ওই কারণে আমরা বলেছি যে ৭২ সালে যে সংবিধানটা তৈরি হয়েছিল সেইটার ক্ষমতা কাঠামোটা প্রবলভাবে স্বৈরতান্ত্রিক ছিল। সব ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ছিল। তিনি প্রায় জবাবদিহিতার ঊর্ধ্বে কেবল না, সংবিধানের ঊর্ধ্বে অবস্থান করে ফেলেছিলেন। তার পরিবর্তনটা আমাদের মুখ্য এবং মানে যাকে বলে যে সবচেয়ে অগ্রাধিকারের জায়গা। এবং সেইখানে মূল প্রশ্নগুলো কি, ধরেন অনেকগুলো প্রস্তাব এসছে, বিভিন্ন জনের প্রস্তাব এসছে, সেটাকে মূল প্রশ্নটা হচ্ছে যে এমনভাবে আমাদের ক্ষমতাটা কাঠামোটা তৈরি করতে হবে যাতে করে ক্ষমতা কেন্দ্রীভূত না হতে পারে, ক্ষমতা একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে এবং যা ইচ্ছা তাই না মানে করা না যায়। এবং সেই যা ইচ্ছা তাই না করতে হলে কিংবা কেউ যদি সেটা করতে না পারে এরকম অবস্থা তৈরি করতে হলে আমাদের ওই ক্ষমতার ভারসাম্যের জায়গাটাতে আমরা কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ মনে করেছি। তার মধ্যে ৩টা জায়গা হচ্ছে, যেমন এই যে সংসদ সদস্যরা তারা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে, মানে ৭০ অনুচ্ছেদ সংস্কার করতে হবে। ২ নম্বর হচ্ছে আপনাকে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এইটা তো সরকারের নিয়ন্ত্রণে থাকার কথা না, ফলে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ যদি সরকারই দেয়, বাংলাদেশের যে ঐতিহ্য আমরা দেখলাম তাতে হচ্ছে অন্য সরকারের কাছে অধীনস্থ কিংবা আনুগত্যের থাকে, ফলে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগটা
সাংবিধানিক কমিশন গঠন করে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে কমিশন এই নিয়োগ দিবে। নিয়োগের অথরিটি বদলে গেলেই তখন ওই নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কোনো বিশেষ পক্ষর প্রতি যাকে বলে যে অব্লিগেটেড থাকা কিংবা আনুগত্য থাকার কোনো প্রয়োজন থাকবে না। তৃতীয় বিষয়টা হচ্ছে নির্বাচন ব্যবস্থা অন্তত পক্ষে সংসদের ক্ষেত্রে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা এবং সেইখানে একটা ক্ষমতার ভারসাম্য আনা এবং অন্তত পক্ষে যে সংখ্যানুপাতিক নির্বাচন যদি এখনই আমরা পুরোটাতে না যেতে পারি, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক একটা প্রতিনিধিত্বের ব্যবস্থা রাখা, যাতে করে এখানে একটা আরো বেশি সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব, মানে ওই যে ভোট, সেই ভোটটা বেশি সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব। আমি সংক্ষেপে 3টা এবং বিচার বিভাগের আরেকটা শেষ করি, যে আরেকটা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের যে সেপারেশন অফ পাওয়ার, সেইটা নিশ্চিত করা, এবং মিডিয়া যেটা রাষ্ট্রের এখন 4র্থ স্তম্ভ বলতে পারেন, যেটা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থাগুলো, মানে ওটা বলা আছে কিন্তু সেই নিশ্চয়তার ব্যবস্থাটা রাখা। আপনি যদি ক্ষমতার এই ভারসাম্য তৈরি করেন, তাহলে বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা সৃষ্টি হবে, যেটা ওই যে আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক, মানে আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে, মানে ধন সম্পদ তৈরি হচ্ছে, সেগুলোর বন্টনের যে ন্যায্যতা, সেগুলো মানুষের যে মৌলিক চাহিদা পূরণ, তার রুটি রুজি থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, বাসস্থান থেকে শুরু করে, তার যে স্বাস্থ্য, শিক্ষা এবং তার জীবনে বেঁচে থাকা কর্মসংস্থান, এই সবগুলো প্রশ্নে তার যে মানে ইনক্লুসিভ জায়গা, সেইটা হবে ওই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি। এই দুইয়ের সম্পর্ক সৃষ্টি হবে কেবলমাত্র রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে আর্থসামাজিক ব্যবস্থা। তো আমরা এইটা ফোকাস করতে চাই এবং এই ফোকাসের জায়গায় রাজনৈতিক দলগুলো মানে আশা করি যে তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে আমরা সকলে মিলে একটা জায়গায় পৌঁছাতে পারি। আমরা আশা করছি। আমি খায়রুল কবির খোকন আপনার কাছে ফিরছি। দুটো বিষয়, একটি হচ্ছে যে এই যে সাকিব ভাই বললেন, আমরাও জানি যে মূলনীতি আসলে ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। আমি আবার পরের বার আসবো। সেখানটায় আমরা হয়তো এর আগে দেখেছি যে আপাত দৃষ্টিতে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই যে এর আগে মনে করা হতো জাতীয়তাবাদ বিএনপি বা সমমনা অনেক দলের এইটা চাচ্ছে, সেক্ষেত্রে ধর্মনিরপেক্ষতাবাদ আওয়ামী লীগের এইটা মনে করতে, ধর্মনিরপেক্ষ যে বিষয়গুলো, এখানে কি এই মূলনীতি পরিবর্তে এই মূলনীতি আসার মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে মনে করছেন? আর এই যে সাংবিধানিক নাম পরিবর্তন, সেক্ষেত্রে আপনাদের আলাদা কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা? ধন্যবাদ। ঠিক এই মুহূর্তে ওই যে কথাটি আপনি বললেন, এই বিষয়ে এখনই আমাদের চূড়ান্ত কোনো মতামত আমাদের দেওয়া সম্ভব নয়, কারণ এটা আমাদের যে নাম পরিবর্তনের যে বিষয়টা তারা এখানে সংস্কারের প্রস্তাব করেছে, সেই বিষয়টি আমাদেরকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। সেটা কতটুকু যৌক্তিক এই দেশের জন্য, জাতির জন্য, সেটা এই দীর্ঘদিনের যে আমাদের যে নামটা, সেটা আমাদের কতটুকু মানে গ্রহণযোগ্য, সেটা আমাদের দেখার বিষয়। সেটা পরবর্তীতে সেটা আমাদের আলোচনায় আমরা দলীয়ভাবে চূড়ান্ত আমাদের দলের ফোরাম সেটা আলোচনা করে এটা এক পর্যায়ে সিদ্ধান্ত হবে। সেটা এই মুহূর্তে আমি কোনো রকম এটার প্রতিক্রিয়া বা এই ব্যাপারে আমি কোনো রকম কোনো দেওয়া মতামত দেওয়া এই পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এই মুহূর্তে দিচ্ছি না আমি। কিন্তু বলে যে আপনি জাতীয় সংসদ সদস্য এর আগে ছিলেন এবং সংসদ নির্বাচন করেছেন, সেক্ষেত্রে এখানে এবার কিন্তু একটা প্রস্তাবনা এসছে 40% ভোট না পেলে পুনরায় নির্বাচন করতে বলা হয়েছে। নিশ্চয়ই গত যে 3টি নির্বাচনের ধারাবাহিকতায় অবজারভেশনের সে জায়গা থেকে এটি এসছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করতে সুপারিশ করা হয়েছে, না ভোটের বিধান রাখা হয়েছে। না ভোট বিজয়ী হলে তাহলে ওই নির্বাচনে যারা প্রার্থী থাকবে তারা আর পরবর্তীতে প্রার্থী হতে পারবে না, এরকম একটি বিষয় বলা হয়েছে। সংসদে ভোটার প্রতি 10 টাকা ব্যয়ের একটা প্রস্তাবনা করা হয়েছে। এই ব্যাপারে আপনি তো সংসদ সদস্য ছিলেন, কি মনে করছেন যে এই টার্গেটে পৌঁছা সম্ভব কিনা বা এখানে কোনো জটিলতা আছে কিনা? এটা এই বিষয়টি এখন আমাদের দীর্ঘদিনের যে ট্র্যাডিশন, যে আমাদের নির্বাচনের যে এই যে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় নির্বাচন করার যে আমাদের যে নিয়ম নীতি, আমাদের যে সাংবিধানিকভাবে যেভাবে আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে আমরা করে আসছি এতদিন যাবৎ, তো সেটার একটা যদি সেটাকে আরও মানে মডিফাই করে আরও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে যে প্রস্তাবগুলো এখানে করা হয়েছে, যে সংস্কার প্রস্তাবগুলো সেখানে তারা উল্লেখ করেছেন যে 40% ভোট না পেলে তার হয়ে যাবে, তার জামানত
আবার নির্বাচন বাজেয়াপ্ত হবে, আবার নির্বাচন হবে। তো সেটা আমার মনে হয় যে এটা আমাদের বাস্তবতার প্রেক্ষিতে সেটা আমাদেরকে আলোচনা করে দেখতে হবে যে এটা আমাদের দেশের যে যারা মানে মূল স্টেক হোল্ডার দেশের জনগণ, ভোট দিবে জনগণ, জনগণের ভোটে নির্বাচিত হবে। এখন তো আর সেই এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তো ভোটটা এখন আগের মতো তো সুযোগ নেই, আগের মতো তো দিনের ভোট রাতে হবে না, আমি আর ডেমি তো আর সুযোগ নাই এখন, তাই না? এখন একটা ইনক্লুসিভ ক্রেডিবল নির্বাচন ইনশাল্লাহ আগামী দিনে হবে, যেটা আমাদের দল থেকে বলা হয়েছে যে বছরের মাঝামাঝি জুলাই আগস্টে সম্ভব। সরকারও বলেছে এবছরের শেষে বা আগামী বছরের প্রথমের দিকে। তো আমার মনে হয় যে খুব কাছাকাছি চলে আসছে, আলোচনার প্রেক্ষিতে হয়তো আমাদের নির্বাচনের তার দিন তারিখ ঠিক করে আমাদের রোডম্যাপ বা হয়তো সুস্পষ্ট হলে অনেক কিছু আর পরিষ্কার হয়ে যাবে। এখন এই যে ধোঁয়াশার বিষয়টা কেটে যাবে আর কি, তাহলে হয়তো এই ষড়যন্ত্রকারী সুযোগটা পাবে না। তো এর মধ্যে হয়তো নিশ্চয়ই আমাদের দলের যে আমাদের যে নীতি নির্ধারক যারা আছেন আমাদের দলীয় ফোরামে এটা আলোচনা করে সেখানে আমাদের এই বিষয়গুলি আমরা যে বিষয়গুলি সাম্প্রতিককালে এই যে 11টি কমিশন, আজকে যে 4টি সংস্কার কমিশন তারা যে তাদের মতামত তাদের যে প্রতিবেদন দাখিল করেছে, তো যেটা আমাদের আমরা দেখেছি যে নির্বাচন কমিশন, তারপরে আমাদের সংবিধান সংস্কার কমিশন, সেই বিষয়গুলি আমরা আরও চুলসেরা বিশ্লেষণ করে আমাদের দলের যারা মানে স্পোক্সম্যান আছেন, যে নীতি নির্ধারক মহাসচিব আছেন আমাদের, তারা এটা সেখানে অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের আছেন, আমাদের তারেক রহমান আমাদের আছেন, ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আমরা সেটা আলোচনা করব, আমাদের ফোরামে এটা আলোচনা হবে। আলোচনার প্রেক্ষিতে আমাদের সমস্ত বিষয়গুলি আমরা চুলসেরা বিশ্লেষণ করে আমাদের মতামত জাতির সামনে তুলে ধরবো যে আমরা কোনটা আমাদের এই প্রস্তাবের সাথে যদি সেখানে এই প্রস্তাব যদি গ্রহণযোগ্য হয় আমরা অবশ্যই এটা অ্যাকসেপ্ট করব। সেটা করার ক্ষেত্রে আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে সেটা আমরা আমাদের মতামত ব্যক্ত করব। আর যদি সেখানে কোনো দ্বিমত থাকে বা অসঙ্গতি থাকে সেটা আমাদের উপস্থাপনা করব। শুধু আমরা না, আমাদের সাথে জুনায়েদ সাকি বা ওদের যে জনসংহতি সংগঠন আছেন, আমাদের বাম সংগঠন, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি অতীতে করে, আমরা একটা ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্যে দিয়ে একটা ফেসিবাদ বিরোধী আন্দোলন করে আমরা যে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন আমরা ওদের সাথে আমরা বসবো। এই যে 31 দফা আমরা দিয়েছি সেটাও কিন্তু ওদের সাথে আলোচনার প্রেক্ষিতে দেওয়া হয়েছে। দফার মধ্যে আমাদের এটার সাথে কোনো সাংঘর্ষিক বিষয় আছে কিনা এটা আমরা অবশ্যই দেখবো। আমাদের দেশ জাতির জন্য গণতন্ত্রের জন্য আমরা সবকিছুই তো আমাদের একটা পরিবর্তন চাই, তাই না? এটা অবশ্যই আমরা এটাকে আলোচনা নিচ্ছি। আর একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, কথা শুনছিলাম খায়রুল কবির খোকনের কাছ থেকে। আমরা আবারও ফিরছি জুনায়েদ সাকি আপনার কাছে। খুবই কম সময় পাবো। প্রশ্ন হচ্ছে যে দুকক্ষ বিশিষ্ট যে সংসদের প্রস্তাবনা করা হয়েছে সেখানে এক কক্ষে আপনি জানেন যে সংখ্যানুপাতিক ভোটে সেখানে আসন বিন্যাসের কথা বলা হয়েছে, কিন্তু ন্যূনতম 1 ভাগ ভোট পেতে হবে, এরকম একটি প্রস্তাবনা করা হয়েছে। এই বিষয়টির আপনার বক্তব্য কি এবং ওভারঅল আপনার এই কমিশনের প্রস্তাবনা নিয়ে কথা বলবেন? কমিশন নিশ্চয়ই ভেবেছেন। তারপরে আমরা বলি যে আমরা কিন্তু মৌলিক প্রস্তাবগুলো করেছি, এগুলোর খুঁটিনাটি যখন সংবিধানের সত্যিকার অর্থেই লিখিত হবে তখন তার ভাষাগুলো হয়তো আরো একটু সুনির্দিষ্ট হবে, কিংবা কি ধরনের পদ্ধতিতে কিভাবে আরো বেশি মোর ইনক্লুসিভ হয় সেই জায়গাটা তৈরি করতে হবে। এটা ঠিক যে ধরুন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক ভুল ধারণা আছে অনেক সময়, যে মনে হচ্ছে যেন এটা কেবলমাত্র টোটাল ভোট পার্সেন্টেজে কিংবা আসন যা পাইলাম সে অনুযায়ী হয়ে যাবে। এটার মূল ব্যাপারটা হচ্ছে যে মানে আসনে যারা জিতবে এটার বিভিন্ন রকম চর্চা আছে, আমি আর ওইটাতে যাচ্ছি না। একটা হচ্ছে সরাসরি নির্বাচন করে জয়লাভ করা, আবার মোট প্রাপ্ত ভোটের উপরে আরো এমপি যুক্ত হওয়া। কিন্তু এটা নিয়ে নানান রকম, ঠিক এইবারের নির্বাচনে এখনই এটা বদল ঘটবে কিনা নিয়ে নানান রকম মত পার্থক্য ইতিমধ্যে তৈরি হয়েছে। ফলে আমরা মনে করেছি যে এটা নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা দরকার। এবং উচ্চ কক্ষের ক্ষেত্রে যদি এরকমই দাঁড়ায় যে আপনি নিচে 300 পেলেন, যেভাবে 300 আসনের ভাগ অনুযায়ী নারী আসন হতো, উচ্চ কক্ষটাও সেভাবেই হয়ে গেল, তাহলে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষের মধ্যে কোনো পার্থক্যই থাকে না। ফলে নিম্ন কক্ষ যদি সরাসরি ভোটে জয়লাভ করা হয় আর উচ্চ কক্ষে যদি মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে হয় তাহলে একটা পার্থক্যের জায়গা তৈরি হয়। সেই বিষয়টি নিয়ে অনেকে প্রস্তাব তুলেছে এবং সেটা আমি মনে করি যে এর মধ্যে একটা যৌক্তিক জায়গা আছে। আপনি যে প্রশ্নটা আমাকে শুরুতে করেছিলেন, একদমই ছোট্ট কথা আমি শেষ করি এটা বলে যে দেখুন, রিপাবলিক প্রতিষ্ঠা করাটা তো আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থারই একটা প্রকাশ। রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্রকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। প্রজা ব্যাপারটার মধ্যে একটা রাজার অনুমান আছে, তো প্রজাতন্ত্র বাংলা হিসেবে গ্রহণ করা নিয়ে একটা সম্ভবত আপত্তি চলছে।
এবং সেই জায়গা থেকেই নতুন করে বাংলা কি হবে। রিপাবলিক মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা থাকবে, ক্ষমতা জনগণের হাতে থাকা মানে জনগণের প্রতিনিধিত্বের দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে। এইটার প্রকাশটা কিভাবে ঘটবে সেইটা বাংলায় ঠিক করার বিষয় নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এটাও নিয়ে আলাপ আলোচনা হবে, কমিশনের প্রস্তাব আছে, এর চাইতে ভালো প্রস্তাবও সামনে আসতে পারে, সেইগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে 31 দফা নিয়ে লড়াই করেছিলাম, আজকের আমরা মনে করি 31 দফা প্লাস, অর্থাৎ মানুষের আশা আর একটু বড় হয়েছে এবং কিভাবে আমরা আরো পর্যাপ্ত পরিবর্তন করে ক্ষমতার ভারসাম্য এনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো, সেটাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, সেটা নিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ খায়রুল কবির খোকন। একদমই আমি হয়তো 1 থেকে 1.5 মিনিট সময় দিতে পারবো। সেটি হচ্ছে যে এই প্রস্তাবনা যেগুলো দেয়া হয়েছে এবং রাজনৈতিক দলগুলো আপনারা একসাথে বসবেন, তার মাধ্যমে কি জাতি আশা করে যে আগামী দিনের একটি কল্যাণমূলক দেশ গড়তে পারবো, নাকি বিভক্তি থেকেই যাবে? একদমই ছোট্ট কথায় আমাকে একটু জবাব দিতে হবে। আমরা অবশ্যই চাই আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই সরকারের সাথে আমাদের রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, জনগণ স্টেক হোল্ডার, জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই যে ঐতিহাসিক যে অর্জন আমাদের শহীদের রক্তের বিনিময়ে, এটাকে আমরা যে মেন করি যে না আমরা কার্যকরী করতে অনেক কিছু ছাড় দিতে হবে। ছাড় দিয়ে একটা জায়গায় আমাদের আসতে হবে, কিন্তু সেই ব্যাপারে সবারই আন্তরিক হতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদেরকে একটি এই বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো যেন প্রতিপক্ষ না, এই সরকার সাথে আমাদের রাজনৈতিক দল প্রতিপক্ষ না। আমরা চাই এই সরকারের সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার যেন আগামী দিনে একটি ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন করতে পারে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেটার জন্য এই সরকারের যে প্রধান যে আছেন উনিও আবার কেয়ারটেকারের দায়িত্ব পালন করতে পারেন যদি আমরা চাই সবাই মিলিতভাবে, তাইলে আমাদের একটা ইনক্লুসিভ ইলেকশনটা হলো সবচেয়ে মুখ্য বিষয় আর কি। এটা বলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থনৈতিক রাজনৈতিক সংকটটা এড়ানোর জন্য আমার মনে হয় যে ইলেকশনটা আমাদের একটা রোড ম্যাপ দ্রুত দিলে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। অনেক ধন্যবাদ সলভ হবে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কি আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আসুন ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামীর দেশ গড়ি এবং সেখানে যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।